আসসালামু আলাইকুম। স্পোর্টস টক বাই মল্লিক ইউটিউব চ্যানেল থেকে আপনাদের বরাবরের মতো সুস্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইউনুস মল্লিক। স্পোর্টস লাভার ভাই বোনেরা, আপনাদেরকে মাঝে মাঝে কিছু তথ্য দেই বিভিন্ন খেলার, যে বাংলাদেশ ভার্সাস আফগানিস্তানের এশিয়া কাপের বাংলাদেশের তৃতীয় ম্যাচ। বাংলাদেশের তৃতীয় ম্যাচ। এখন দেখেন, বাংলাদেশ এর আগে যেটা করেছে, আনকরা হংকংয়ের সাথে কোনো মতে জিতেছে, শ্রীলঙ্কার সাথে কিন্তু ডাব্বা মেরেছে, যেখানে ঐতিহাসিক 2 ওভারে 0 রান, 2 উইকেট, 2 ওপেনার গন। সেই দল কি করেছে দেখেন, সেই দল করলো 153 20 ওভারে। একটু দয়া করে কথাগুলো শোনার চেষ্টা করবে, আমি ল্যাকিংসগুলো তুলে ধরার চেষ্টা করি বাংলাদেশের। জানি ভুল ত্রুটি আছে, ভুল ত্রুটি মার্জনার দৃষ্টিতে দেখবেন। আমার কথা হচ্ছে, বাংলাদেশ আসলে করেটা কি? 153 রান করে, এটাকে মিডিয়া মানের স্কোর বলা হয়, মধ্যম মানের স্কোর। অর্থাৎ এই 153 রান করে আপনি ম্যাচ জিততে পারবেন, এরকম চিন্তা যতটুকু করতে পারবেন, তার চেয়ে চিন্তা বেশি যে আপনি হারবেন। তবে দেখেন, প্রথম দিকে যখন খেললো, একটু যদি ডাটাটা দিয়ে আপনাদেরকে অ্যানালাইজ করি, 10 ওভারে 87 রান, 1 উইকেট। ও মাই গুডনেস, ফ্যান্টাস্টিক। আপনি যে দল 10 ওভারে 87 রানে 1 উইকেট করে, সেই দল 200 করতে পারে অথবা 190 রান করবেই। 200 করতে পারে অথবা 190 করতেই পারে, সেই দলটা আপনার করলো 153। তার মানে আপনি ধরে নেন এখানে কমপক্ষে 30টা রানের শট আছে। কয় রান? 30টা রান শট আছে। এখন টি-20তে 30 রান মানে হচ্ছে ওয়ানডেতে যেখানে 50-60 রান বা 80 রানের বিষয়, ওয়ানডেতে সেখানে 80 রান বা 50-60 রানের একটা গ্যাপ থাকে। এই 30 রান আপনি কীভাবে পোষাবেন? কমপক্ষে 3টা ওভার 4টা ওভার যেখানে লাগে, এই মাত্র 20 ওভারের খেলা। দেখেন, দুঃখ লাগে কেন, কষ্ট হয় কেন? যেদিন প্রথম দিকে টপ অর্ডার ভালো খেলে, সেদিন টেলেন্ডার খারাপ খেলে। যেদিন টপ অর্ডার ভালো খেলে না, সেদিন টেলেন্ডার ভালো খেলে না। এটাই আপনি বলেন, ভালো আর কবে খেলছে? খেলা তো দেখি, খেলা দেখেই তো সব বলি। আপনি তানজিম তামিম অনেক দিন পরে হলেও একটা স্কোর করেছে 50 রানে, মাশাআল্লাহ ভালো খেলেছে। ভালো খেললে ভালো বলতে হবে। 3টা ছক্কা মেরেছে, যেই প্লেয়ারটা ছক্কার ইতিহাসে রেকর্ড আছে 2025 সালে, মাশাআল্লাহ আরও 3টা ছক্কা মেরেছে। এর আগে মনে হয় 125টা না কয়টা দেখলাম, আর 3টা বেড়ে গেল। তার মানে হচ্ছে এই ম্যাচ বাই ম্যাচ ছক্কা মারার প্লেয়ার। এদিনও আফগানিস্তানের যে অত্যন্ত ভালো মানের বলারগুলো, রশিদ খান থেকে শুরু করে আমরা জানি যে এদের স্পিনারও অনেক কোয়ালিটিফুল। মুজিব আছে, তারপরে আরও আছে, এখন তো আর একটা চলে আসে নূর আহমেদ, অনেক ভালো। হ্যাঁ, তারপর গানজানাফান একজন আছে, সেও ভালো। এখন দেখেন, এই যে তানজিম তামিম বেশ 10 ওভারের মধ্যে রানগুলো তুলে নিল। আমাদের আর এক ওপেনার সাইফ হাসান 26 বলে 28 করে বিদায় নিয়েছে, ভালো মোটামুটি। তার কারণ হচ্ছে সে যদিও স্ট্রাইক রেটটা অত বেশি ভালো না, তারপরে তো একটা সাপোর্ট দিয়ে গেছে, উইকেটটা ছিল। অর্থাৎ 10 ওভারে 1 উইকেটের মধ্যে। এখন আমি যেটা বলতে চাই, যেই দল 87 রান করলো, সেই দল কেন 153 রান করবে মাই ডিয়ার? সেই দল তো করবে 200 রান, সেই দল করবে 190 রান মিনিমাম। এই যে 30-40 রানের গ্যাপ, এইটা কীভাবে পোষাবে? ম্যাচ জিতবে। ভাগ্যক্রমে বাংলাদেশ কিন্তু ম্যাচ জিতেছে মাত্র 8 রানে। কয় রানে? মাত্র 8 রানে। আফগানিস্তান 145 রানে অল আউট হয়ে গেছে। এই 8 রানে যে ম্যাচ জিতেছে, এখন দেখেন এই 8 রানের ম্যাচ যে জিতেছে, এটা এই এত কষ্ট কেন করা লাগবে? আপনি দেখেন, 19 ওভারে গিয়ে লাস্টের 3টা বল ডট খেলেছে বাংলাদেশের জাকের আলী নামে খ্যাত ফিনিশার, পাওয়ার হিটার, ছক্কা মারার প্লেয়ার আমাদের জাকের আলী। 19 ওভারে গিয়ে লাস্টের 3টা বল 3টেই ডট খেলেছেন। অর্থাৎ এখানে তিনি হ্যাটট্রিক করেছেন ডটস বল অ্যাগেন ডটস। মানে ভাষ্যকাররা অতিষ্ঠ হয়ে গেছে, ভাষ্যকাররা পাগল হয়ে গেছে যে 5 উইকেট মাত্র কত উইকেট? 5 উইকেট গেছে। সেই দল 3টা ডটস কীভাবে খেলে, যেখানে ওভার আছে লাস্টে একটা? 3টা ডটস কীভাবে হয় যেখানে 5 উইকেট আছে? আপনি পিটান, আপনি কেন গেছেন? হ্যাঁ, বল লাগাইতে পারেন না, তাহলে আপনি কিসের প্লেয়ার? পাড়ার প্লেয়াররা তো আন্দাজে মারলেও মিয়া 4 ছক্কা হয়ে যায়। সেই দলটা
এবং আরও ঘটনা আছে, 20 ওভারে গিয়ে আরও 2টা ডট, 20 ওভারে গিয়ে আরও 2টা ডট। আপনি দেখেন 5টা ডট করলো পরপর, 5টা ডট পরপর বল করলো। অর্থাৎ এই সমীকরণ যদি হয় খেলার, এই যদি হয় খেলার চিত্র, আপনি কিভাবে জিতবেন? আপনি দেখেন এই 5টা ডটে রান হবে 20। 5টা ডট বল না খেললে, 5টা বল যদি মারতো, এখানে 20 রান হতো। 153 সাথে সব বাদ দিয়ে আপনি 20টা রান যোগ দেন, অ্যাটলিস্ট 20টা রান যোগ দেন, 30-40 দরকার নেই, তাও তো 173। 173 মানে একটা ফাইটিং স্কোর এবং ম্যাচ জয়ী ইনিংস এবং ম্যাচ জয়ী স্কোর আপনি করলেন 153। অর্থাৎ এখানে এখানে 30-40টা রান নেই, আপনার অ্যাটলিস্ট সব বাদ দিয়ে যদি আর 20টা রান করতেন, আর 10টা রান করতেন, 163 রান, তাও কিন্তু একটা ফাইটিং স্কোর। ম্যাচটা শেষ। ভাগ্যক্রমে ভাই ওদের উইকেট পড়ে গেছিল 145, কিন্তু সেখানে কিন্তু রশিদ খান খেলা শুরু করেছিল। রশিদ খানকে যদি আউট করতে আপনি না পারতেন, তাহলে কিন্তু আপনি ম্যাচ জিততে পারতেন না। রশিদ খানকে কি আউট করেছে জানেন? সে আমাদের মোস্তাফিজ সম্পর্কে আমি নেগেটিভ একটা কথা বলতে পারবো না, একটা কথা বলতে চাই না, কারণ তার ভেরিয়েশন আছে। সব সময় সে বিপদের কাণ্ডারি, সব সময় আমরা দেখে এসেছি। আমি একটা কথাও বলতে পারবো না তার বিরুদ্ধে। অত্যন্ত ভালো মানের প্লেয়ার এবং আমার পছন্দের প্লেয়ার। মানে তাকে যখন আনা হয়, লাস্ট যে ওভারগুলোতে যখন আনা হয়, ডেথ ওভার বলে যেটাকে ক্রিকেটীয় ভাষায়, সে ডেথ ওভারগুলো দেখার মতো বল করেন, কাটার ভেরিয়েশন, এবং খেলতে পারে না, লাগাইতে পারে না। শ্রীলঙ্কার মতো দলের প্লেয়ার হয়ে যায়, আইপিএলের মতো প্লেয়ার শুয়ে যায়। রাসেলার বারবার দেখেছেন আপনি, শুয়ে পড়েছে ব্যাট নিয়ে, লাগাতে পারে না। লাস্ট আইপিএলে দেখেন কাকতালীয়ভাবে লাস্টের 3টা ম্যাচ মনে হয় না, আর খেলা রে, ও খেলা। মোস্তাফিজ বাংলাদেশের স্টার, বাংলাদেশের কান্ডারি, খুব ভালো মানের খেলা উপহার দিলেন আমাদের, আমরা খুশি। এবং রিয়েলি মোস্তাফিজ স্টার বাংলাদেশের জন্য, নট অনলি বাংলাদেশ বাট অলসো এভরিহার ইন দ্য ওয়ার্ল্ড। স্টার বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে মোস্তাফিজ, দ্বিতীয় মোস্তাফিজ আসবে কি না, কবে আসবে, সেটা কতদিন যে স্বপ্ন দেখা লাগবে সেটা আমি বলতে পারি না, বলতেও চাই না। তবে সারা পৃথিবীতে বিভিন্ন ফেরিওয়ালার মতো বিভিন্ন লিগে যিনি খেলে থাকেন, হ্যাঁ, বিভিন্ন লিগে যাকে কিনে থাকেন, আমাদের গর্বের অহংকারের নাম মোস্তাফিজুর রহমান, কাটার মাস্টার নামে খ্যাত ফিজ। দেখেন সেই ম্যাচটাকে রশিদ খানকে আউট করলো, ওইখানে 2টা উইকেট ফেললো, ডট বল করলো, ডেথ ওভারে এসে বরাবরই ভালো করে ম্যাচটাকে গুড়িয়ে দেয়। অনেকেই ডেথ ওভারে এসে ম্যাচটাকে শেষ করে দেয়। একটু বলতে চাই এই ম্যাচটায় আপনি দেখেন, ভারতের বরুণ চক্রবর্তী নামে একটা প্লেয়ার আছে, কয়েকদিন হয়েছে আসছি। বরুণ চক্রবর্তী, এর বল খেলতে পারে না কেউ, স্পিন। কুলদীপ যাদব ভালো মানের বলার, তারপরও কুলদীপ যাদবের বল মাঝে মাঝে খেলে দেখেছি। বরুণ চক্রবর্তীর বল কেউ খেলতে পারে না, কি আইপিএল বা কি অন্য ম্যাচ। কি অসাধারণ বলার, এখন 1 নম্বরে চলে গেছে। আর রিশাদ আমাদের স্টার, রিশাদ লেগ স্পিনার, কি পরিমাণে যে মার খায়, 20 রান, 22 রান, 30 রান, 26 রান একেবারে দিয়ে ম্যাচটাই শেষ করে দেয়। একেবারে 20 রান দিয়ে তো ম্যাচই শেষ করে দিয়েছিল। বরুণ চক্রবর্তী কবে হবে আমাদের দেশে? বরুণ ব্যাটে বলই লাগাইতে পারে না। রশিদ খানের কথা নাই বা আনি, রশিদ খান মাঝে মাঝে মার খায়, বেধরক পিটায়, রশিদ খান মাঝে মাঝে উইকেটই পায় না। আইপিএলে তার দুরবস্থা দেখেছি আমরা, এই গত আইপিএলে দেখেছি রশিদ খানের দুরবস্থা, শুধু মার খেয়েছে, উইকেট পেয়েছে গোনা 2-3টা। একটা সিজনে একটা স্টার, কোটি কোটি টাকায় যাকে কেনা হয়, মাত্র 2 থেকে 3টে উইকেট পেয়েছে। তার মানে কি পচে গেছে। আর এটা তো একটা বেদব, এই বেদবের প্রসঙ্গ আমি আনি না কখনো। এটা একটা বেদব, তার চেহারা একটা বেদবের ছাপ, খেলার মধ্যে অঙ্গভঙ্গি একটা বেদব। এই বেদবটাকে পৃথিবীর কেউ পছন্দ করে না। সব সময় আফগানিস্তানের বিপক্ষ করি, খালি এই বেদবটার কারণে। আমার মনে হয় অনেকেই এই বেদবের বিপক্ষ করে। বাংলাদেশের কি অ্যাটিটিউড, মানে ও মানে নিজের এত অহংকার করে, অহংকার ওকে শেষ করে দিয়েছে। অহংকার পতনের মূল, ওকে অহংকার শেষ করে দিয়েছে এই রশিদ খানকে।
অহংকার করা ভালো না। মানুষ একটু ভাব দেখায় বেশি, আকাশ ছুঁয়েছে, কী একটা ভাব, কী একটা অঙ্গভঙ্গি, কী একটা চাহনি। আরে বাপ রে বাপ, ওর পতন এসে যাবে, ওর পতন এসে যাবে নিশ্চিত। দেখেন এই বরুণ চক্রবর্তীরও বল, আরে বাবা লাগাইতেই পারে না, আরে ভাই লাগাইতেই পারে না ব্যাটে। কুলদীপ যাদব খেলতেই পারে না। জসপ্রীত বুমরা আরে বলার রে। এরপরে তো একটা আছেই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বলেন এরকম 4টা বলার যে দলে থাকে সেই দল কেন ইন্ডিয়া জিতে? কেন ইন্ডিয়া জিতে? ইন্ডিয়া জেতার কারণটা কি খুঁজে দেখেছেন কি কখনো? আরে ভাই, যেখানে আপনি কি বলবো, এই যে দেখুন অভিষেক শর্মা কি ব্যাটিং করে, কি টর্নেডো ইনিংস খেলে ভাই, 10 বলে করে 30। সঞ্জু স্যামসন আইপিএলে সেঞ্চুরির পর সেঞ্চুরি করে ভাই। হার্দিক পান্ডিয়া ভাই একজন হার্ড হিটার, অলরাউন্ডার। সুরাইয়া কুমার যাদব যেখানে টি-20 1 নম্বর প্লেয়ার। রোহিত শর্মা যেখানে চান্সই পায় না। যেই দলে এইরকম ব্যাটসম্যান থাকে, যেই দলে এইরকম বলার থাকে, যেই দলের অলরাউন্ডার থাকে, ক্যাচ ধরতে পারে, ফিল্ডিং ভালো, সেই দল জিতবে না? জিতবেন কি আপনি? সেই দলরেও তো আমরা হারাই মাঝে মাঝে, কখন যখন আমরা ভালো খেলি। কিন্তু বাংলাদেশের পরিস্থিতিতে আলোচনা করতে চাই, এত পাওয়ার হিটার, এত স্পিন কোচ, এত ফাস্ট বোলিং কোচ, এত মেইন কোচ, মূল কোচ, এত পরামর্শদাতা ভাই, তাহলে উন্নতির জায়গাটা কোথায়? উন্নতির গ্রাফটা কই? প্রশ্ন রেখে দিলাম আপনাদের কাছে। প্রাক্তন অধিনায়ক রকিবুল আলম কথাটাকে আমি স্যালুট জানাই, যে যেভাবে পারফরমেন্স করবে তার বেতন সেইভাবে হওয়া উচিত। ভাই খেললেও বেতন পায়, না খেললেও বেতন পায়, দলে থাকলেই তো লক্ষ লক্ষ টাকা। খেলবে কি? এদের বোঝেন নাই, গন্ডারের চামড়া হয়ে গেছে, এগুলো গন্ডারের চামড়া, স্টুপিড। এরা কষ্ট বোঝে না বাংলাদেশের মানুষের। 18 কোটি মানুষ কাঁদে নীরবে নিবৃতে, তারা সেটা বুঝতে চায় না, বোঝে না। বুঝলে এভাবে করতো না। যাই হোক, ভুল ত্রুটি মার্জনার দৃষ্টিতে দেখবেন। আশা করি কথাগুলো ছড়িয়ে দেওয়ার জন্য আপনি অন্যকে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।